ও ছোট বউ, বাক্যটি হুগনা কাপড় জামা বাহিরে ঝুলতাছে। বেল গেছে কোন কালে, এখনো উঠাও নাই। করোটা কি সারাদিন, মোবাইল আর সাজগোজ ছাড়া দেখি না তো কোনো কামে। জোরে চেঁচিয়ে তিনবারে শুনিয়ে কথা বলছে নার্গিসের বরজা রুমিসা, বাড়ির কর্তি সে। সারাদিন নানান কাজের পাশে তার অন্যতম দায়িত্ব নার্গিস কি করে না তার ফিরিস্তি শাশুড়িকে দেওয়া। আর সুযোগ পেলে এভাবে জোরে চিৎকার করে পাড়ার মাথায় তোলা। সন্ধ্যা হয়েছেও অল্প কিছু সময় আগে। নার্গিস সব দিন তুলে ফেলে, আর সে একটু দ্বিধান্বিত। হাতে মুঠোয় একটা কাগজ নিয়ে সে অনেকক্ষণ বসে আছে। অনেকদিন ধরে সে অপেক্ষায় ছিল এমন একটা ইশারা। এই একঘেয়ে জীবন, সংসার, শাশুড়ি যা, এর অনাদর মাখা শাসন আর ভালো লাগে না তার। কাগজটায় লেখা শুধু সময়, লেখা রাত 12টা। পাখিটা জহির ফোনে বলে দিয়েছে বিস্তারিত। ময়না পাখি, পিছনের পুকুরের ওপারে চলে আসবা, সব কিছু নিয়ে আসবা। কাপড় জামা ব্যাগ আনা লাগবে না, টাকা আর গহনা আইনো। জামা কাপড় ঢাকা থেকে কিনে দিমু তোমারে। ব্যাগে খালি টাকা আর গহনা নিবা, দামি জিনিস থাকলে আনবা, যেটি বেচলে কিছু টাকা পয়সা পাওয়া যায়, বুঝছো? নার্গিস বুঝতে পারে অজানায় দুজনের নতুন একটা সংসার করতে অনেক খরচ, সেটা জোগাড় করতে হবে। জহির মাস্টার নার্গিসের ভাসুরের প্রাইমারিতে পড়ুয়া 2 ছেলেকে প্রাইভেট পড়ায়। নার্গিসের সাথে তার গত 4 মাস ধরে ফোনে কথা হয় নিয়মিত। নার্গিসকে সে স্বপ্ন দেখিয়েছে তাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে, দুজনে ঘর বাঁধবে। নার্গিস জহিরকে খুব ভালোবাসে। নিজের স্বামীকে ভালোবাসার সুযোগ তার হয়নি, কারণ বিয়ের 7 দিনের মধ্যে নার্গিসের স্বামী মধ্যপ্রাচ্য চলে গিয়েছে। এরপর 2-1 দিন পর পর ফোনে কথা হয়, এমতে দেখা হয়, কিন্তু 17 বছরে নার্গিসের না ভরে মন, না শান্তি পায় শরীর। 4 মাস আগেও সারাক্ষণ নার্গিসের মন খারাপ থাকতো। স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে কার মন টিকতে চায়? বয়স্ক শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে, যার আদেশ মতো ঘরে কাজ করে। নার্গিস বড় হাঁপিয়ে উঠেছিল। সেই সময়ে একদিন চোখাচোখি হলো জহির মাস্টারের সাথে। সে সদরের কলেজ থেকে কি যেন পরীক্ষা দেবে, BA না MA কি যেন। কম বয়সী সুন্দরী নতুন বউ দেখে জহির আরো তাকায়। নার্গিসেরও খুব ভালো লাগতে শুরু করে। একদিন ভাসুরের ছোট ছেলে হাত দিয়ে নার্গিসকে ফোন নম্বর পাঠালো জহির। সেদিন থেকে শুরু। নার্গিসই ফোন করেছিল, একটা লুকানো সিম কার্ড থেকে সারা রাত ভালোবাসার আলাপ। নিষিদ্ধ প্রণয়ন চলতে থাকে। নার্গিসের টাকা পয়সা অভাব নেই, প্রতি মাসে স্বামী তাকে টাকা পাঠায়। জহিরের তাই আরো জমে ওঠে। নিত্য নতুন শার্ট, সানগ্লাস, ঘড়ির টাকা নার্গিস তাকে দেয়। এরপর একদিন জহির বলল, এইভাবে ভালো লাগে না, কোনো দূর এলাকায় গিয়ে সংসার করবে তারা, যেখানে কেউ তাদের চিনবে না। কথা মতো জহির সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। নার্গিস চূড়ান্ত চিঠিটা হাতে পেয়ে নিজের ঘরে চুপ করে বসে থাকে। এ বাড়িতে প্রায় 1.5 বছর ধরে আছে সে। সবার শাসনার কর্তব্যে, কারোর উপায় ওপর মায়ের জন্ম নেই। উপরন্তু স্বামীর কাছেও শাশুড়ি নিত্যদিন নালিশ করে, বউয়ের সংসারে মন নেই, তাই দূরে বসে স্বামীও 2 কথা শুনিয়ে দিতে থামে না। জহির ছাড়া কেউ নেই 2টো ভালো কথা বলার। বাপ আর ভাইরা তো বিয়ে দিয়ে দায়িত্ব শেষ করেছে। নার্গিস বোঝে না সংসার মানে কি, এদের সেবা যত্ন করা নাকি রান্নাবান্না করা। যার সাথে সংসার সেই তো নাই, তাইলে কিসের টান? একসাথে থাকলেও মায়া তৈরি হয়, পাশে থাকা জড়বস্তুর জন্য দূরত্ব ভালোবাসা কমে। যাওয়ার সময় নার্গিসের কষ্ট হয় এই ঘরটার জন্য। কয়েকবার বিদেশ থাকা ওই মানুষটার মুখটা মনে পড়ে। অনেক অভিমান জমা তার উপর এক সময় নার্গিস ব্যাগ গোছায়, ভালো 3টা শাড়ি, বিয়ের গহনা,
সেটা আর 1050 টাকা। এসব নিয়ে রাত 12টার পর সে চুপিসারে বের হয়ে যায় কোনো অজানার উদ্দেশ্য। নার্গিস জানে না তার সামনে কি অপেক্ষা করে আছে। শুধু একটাই স্বপ্ন, জহিরের সাথে সংসার করা। আপাতত এই টাকা আর গহনায় বেচে জহির একটা ব্যবসা শুরু করবে। কয়েকদিন পরে জহির পাশ দিয়ে বের হলেই একটা চাকরি পেয়ে যাবে। জহিরে তো নিজের বাপ মা ছেড়ে যাচ্ছে। সব চিন্তার অবসান হয় যখন দেখে জহির একটা বাইক নিয়ে বাড়ির পেছনে দাঁড়িয়ে আছে। বাইকের পেছনে উঠে নার্গিসও চলে যায় জহিরের সাথে। নার্গিস রাতেও অন্ধকারে বাড়ি ছেড়ে চলে গেছে। ওর বাপের বাড়িতে খুঁজে ওকে পাওয়া গেল না আত্মীয় স্বজনের বাড়িতেও। তবে একই সাথে জহিরও যে নেই। কিন্তু জহিরকেও কেউ খুঁজল না, কারণ জহির বলেই গিয়েছে বন্ধুর বাড়ি চট্টগ্রামে যাচ্ছে। ফোনে কথা বলেছে নিজের বাড়িতে। দিন 10 পরে জহির ফিরে এলো। আগের মতো নিয়ম করে নার্গিসের ভাসুরের ছেলেদেরকে পড়ানো শুরু করলো। ফিরে এসে শুনল নার্গিস নেই। কোথায় চলে গিয়েছে কেউ জানে না। অন্য সবার সাথে জহিরও আহা উ করলো। দিন, সপ্তাহ, মাস কেটে যায়। এরপর একদিন সবাই ভুলে গেল নার্গিসের কথা। অমুক বাড়ি এক বউ রাতে অন্ধকারে পালিয়ে গেছে। এই মুখরোচক গল্প ছাড়া নার্গিসের কোনো খোঁজ নেই, রাখল না, অথবা খোঁজ পেলেও মনে রাখতে চাইল না। ওই নাতাশা কি হলোটা কি মাগি? এত বেলা পর্যন্ত ঘুমাইলে ফয়লা মটকা হয়ে যাবি, তখন আর কাস্টমার জুটবে না। বিশ্বপল্লীর সরানি বিলকিস বানু একা একা দরজার সামনে বসে হাঁক ছাড়ে। অনেকক্ষণ পরে দরজা খুলে বের হয় নাতাশা। ঠোঁটে মুখে লেপটে আছে সস্তা লিপস্টিকের রং। বিলকিস বানু খিস্তি করে বলে, ওরে মাগি, এত বেলা পর্যন্ত ঘুমাও, তোর ভাত রাইন্দা কেডায়? নাতাশা চোখ ডলতে ডলতে বলে, তুমি খালা 700 রাইতেই কাস্টমার পাঠাইয়া এখন আমারে কালি পারতাছ। বিলকিস বানু নড়ে চড়ে বসে। শেষ রাতে হেলান একটা পয়সা সালা পাঠি নিয়ে এসেছিল। নাতাশার মতো ফর্সা কম বয়সী মেয়ে ছাড়া তাদের চলবে না। সুন্দর হওয়ার কারণে এমন হুটহাট কাস্টমার নাতাশাই পায়। বিলকিস বানুর ঘরে আরো 5টা মেয়ে আজ থাকে। সবাই এজন্য নাতাশাকে হিংসে করে। খোঁচা না দিয়ে কথা বলে না। মুখে ব্রাশ নিয়ে নাতাশা কলতলার দিকে এগিয়ে যায়। কাকলি, রেশমা, হেনা পাশের ঘরের মলি, পপি কলতলায় বসে গল্প করছে। নাতাশা গিয়ে মুখ দিয়ে শুরু করলেই টিপনি কাটা শুরু হয়ে গেল। আমরা রাতেই পাই না, সে শেষ রাতেই কাস্টমার ঢুকাইছে ঘরে। আরেকজন বলল, দেখবো রূপ কয়দিন থাকে, একদিন আমাগো মতো পুরান হইয়া যাইব। নতুন পাখি আসলেই খালা আর পুষবে না। হি হি করে হাসতে হাসতে একে অন্যের গায়ে ঢলে পড়ে। নাতাশা কথা বলে না, মুখ ধোয়। ওদের একজন বলে, ছাই নাকি ভদ্র করে বউ ছিল, ভাবগতি দেখে মনে হয়। আজন্ম বেশার ঘরে থাকছে। নাতাশা এবার মুখ তুলে তাকায়। সে সহজে মুখ খারাপ করতে চায় না। ঠান্ডা মাথায় উত্তর দেয়, আমি না হয় জন্ম হইতে বেশার, তোমরা কোন ভদ্রলোক? মরতে আইছো তো সবটি এই নরকে। রাইতে ঢোকাও না কাস্টমার ঘরে, নাকি সতীন সাইজা দরজা দিয়া থাকো বেবাক? সবাই একদম চুপ হয়ে গেল। নাতাশা হন হন করে হেঁটে চলে গেল 2 বোতল পানি নিয়ে। পথে ধাক্কা লাগলো চুমকি হিজড়ার সাথে। সে তালি দিয়ে বলে উঠল, ওহ, মরণ দৌড়ায় কেমনে দেখো, গায়ে কি ঝোঁজ, কাউরে দেখেও না, চেনেও না। নাতাশা ঘরে গিয়ে দরজা আটকে দিল। এখন রান্না করতে ইচ্ছা করছে না। এখানে তাকে কেউ পছন্দ করে না। সুন্দর হওয়া কি তার দোষ? সে একমাত্র ভদ্র সমাজের বউ ছিল। এই খোঁটা তাকে সারাদিন শুনতে হয়। সুন্দরী বলে ক্লাস 9-এ উঠতেই বাবা তাকে বিয়ে দিয়ে দিয়েছিল প্রবাসী ছেলের কাছে। এই রূপই তার কাল।
মাঝে মাঝে মনে হয় হ্যারিকেনের চিমটিটা কালে ছেটে ধরে, সাহসে কুলায় না। খানিক বাদে রিনু এসে দরজা নক করে ডাকে, নাতাশা দরজা খোল। নাতাশ সবস্থির বসে ছিল। ওকে দেখে রিনু বুঝতে পারল নিশ্চয় আজ আবারও ওরা কিছু বলেছে। নিজেদের যোগ্যতা নাই কাস্টমার ধরার, খালি নাতাশার পিছনে লাগতে আসবে। বিলকিস খালারে বলতে হবে ভালোভাবে বিষয়টা। এই পুরো এলাকায় একমাত্র রিনুই নাতাশার বন্ধু। রিনু জিজ্ঞেস করলো, খাস নাই তো কিচ্ছু? নাতাশা উত্তর দিল না। রিনু বলল, আইসা আমি ভাত দিয়া যাইতেছি, বিকেলে তুই রান্ধা দিস আমারে। নাতাশা মাথা নাড়ালো। রিনু একটু পরে ভাত দিয়ে গেল, আলু ভর্তা আর ডিমের তরকারি দিয়ে। নাতাশার মনটা কৃতজ্ঞতায় ভরে গেল। শেষ রাতে আজ ছিল পলিটিক্যাল নেতা 3 জন। দানব এক একটা মাস্তি কইরা গেছে সকাল সকাল। ভদ্র সমাজ জেগে ওঠার আগে এক একজন কত ভালো মানুষ। যা কুকাম সব অন্ধকারে সাজে। সকালের আলো ফুটলো, সবার চরিত্র পরিষ্কার হয়ে যায়। নাতাশার মনে হয় তবুও তারা ভালো। যা করে পেশার সাথে পয়সা দিয়ে করে। কাউরে জোর করে তো না, কাউরে ঠকাই তো না। অবশ্য যাবার আগে টাকা পয়সা ভালোই দিয়ে গেছে। সাথে বিদেশি মালের বোতল একটা রেখে চলে গেছে। বিলকিস খালা তো আগেই টাকা পেয়ে গেছে। এই টিপস থেকে আর ভাগ দেওয়া লাগেনি। নাতাশা উঠে ভাত খেতে বসে। খিদে লেগেছে জব্বর। এই খিদের জন্যই এত কিছু। এখানে আসার পরেও প্রথম 3 দিন না খেয়েছিল। 4 দিনের দিন আর পারেনি, মেনে নিয়েছিল ওদের কথা। এই বিলকিস খালাই তখন শকুনি ডায়েরির মতো আটকে রেখেছিল। খেতে খেতে নাতাশার পুরনো কথা মনে পড়ে যায়। চোখ ভিজে আসে। এক জীবনে কত রং সে দেখেছে। এই ছোট্টবেলা প্রাইমারি স্কুল, নদীর পার, পৌঁছি খেলা, বড় স্কুলে ভর্তি, বিয়ে, সংসার, শ্বশুরবাড়ি। তারপর নাতাশা আর ভাবতে পারে না, আর ভাবতে চায়ও না পরের দিনগুলি। মানুষের মাঝে যে ইবলিশ শয়তানও থাকে তা তার জানা হয়ে গেছে এই 21 বছরের জীবনে। বিলকিস বানুর কাছে ফোন এসেছে, আজ রায়হান সাহেব আসবেন। রায়হান সাহেব বড় বাপের কর্মকর্তা ধরনের মানুষ। মাসে 2-1 বার আসেন, মোটা অঙ্কের টাকা দেন, রাতের ঘন্টা 2-1 থেকে চলে যান। এ ধরনের মানুষ তার হাতে রাখা প্রয়োজন। তবে গত কয়েক মাস ধরে নাতাশা ছাড়া কারো ঘরে যাচ্ছেন না তিনি। নাতাশাকে খবর পাঠানো দরকার, ওর নতুন জামা কাপড় আছে তো, একটু ভালো করে সাজতে হবে। নাতাশাকে হাবিজাবি কাস্টমার দেওয়া অফ করেছে বিলকিস বানু। ও হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। অন্য সবাই টাকা নিয়ে খ্যাস করে, নাতাশা টাকা চায় না। যা দেন সেটাই নেন। অবশ্য নাতাশা সুন্দরী আর আকর্ষণীয়। ও বকশিস পায় প্রতিদিন। তবে এক হাতে রাখতে বিলকিস ওর বকশিসে নজর দেয় না। ওর রেট এমনি অনেক বেশি, আর সেই সাথে ওকে কিনতে বেশি টাকা লাগেনি। বিলকিসের অভিজ্ঞতা বলে, যেসব প্রেমিক ছেঁচড়া এসে মেয়েদের বিক্রি করে যায়, ওদের টাকা পয়সা যা দেয় তাতেই খুশি। তার প্রথমে ফুর্তিটা তো ওরাই করে। নাতাশাকে কিনতে খরচ হয়েছে সর্বকালের 85,000 টাকা। আর ওই প্রেমিক হামিরের নিয়ে আসছিল হেলাল, ওকে 5,000 টাকা দিতে হয়েছে। এখন নাতাশার ঘরে মাসে 5টা নামি কাস্টমার ঢুকলে ইনকাম লাখ ছাড়িয়ে যায়। হেলালকে বলতে হবে এমন আরো 2-1টা মা জোগাড় করতে পারলে ব্যবসা পুরো রমরমা। বিলকিস বানুর বয়স 45। এ বয়সে সে হাসুগঞ্জের পাড়ায় 2টো ঘরের মালিক হতে পেরেছে। তার পেছনে আছে এলাকার এক প্রভাবশালী নেতা, বিলকিসে বাধা বাবু। মূল টাকাটা উনি দেয়। বিলকিস শুধু দেখে ভালো করে লাভের অংশ দেয়। এই পতিতা পল্লী বেশ নাম করা।
অনেক নামি দামি লোক আছে এখানে। এখান থেকে মেয়ে নিয়ে যায় নিজেদের বাগান বাড়িতে। পুলিশি ঝামেলা কম তুলনামূলক। ওদের সাথে সেট করার ব্যবস্থা পর্দা আড়ালে থাকা নেতারাই করে দেয়। বিলকিস আলমারি খুলে একটা চুমকি বসানো শাড়ি বের করে নাতাশাকে ডেকে শাড়িটা দিয়ে বলল, রায়হান সাহেব আসতেছে। নাতাশা শাড়িটা নিতেই বুকটা হু করে উঠল। বিয়ের সময় এমন একটা শাড়ি ওর পয়নামায় দিয়েছিল। তারপর কয়েক মুহূর্তে নিজেকে সামনে নিল। এই পাড়ায় মেয়ে মানুষের সুখ দুঃখ হাসি কান্না নেই। যা আছে তার পুরোটাই শরীর, পা থেকে মাথা পর্যন্ত পুরোটা শরীর। প্রতিটা অঙ্গই দামি, বুক আর জনি বেশি দামি। নাতাশা নিজের ঘরে গিয়ে তৈরি হয়ে শুরু করে। রায়হান সাহেব খুব অদ্ভুত মানুষ। যতটুকু সময় থাকেন শরীরে খেলা ছাড়াও গল্প করেন। মাঝে মাঝে চুপ করে বসে থেকে কিছু ভাবেন। যাবার সময় টাকা পয়সা ভালো দেন। আবার মাঝে মাঝে ভালো রেস্টুরেন্টে খাবারও নিয়ে আসেন। খাবারের কথা মনে হতেই নাতাশার মনে হলো দুপুরে রিনু খাবার দিয়ে গিয়েছিল, তার রাতে দিয়ে আসার কথা, কিন্তু সাজতে আর রান্না করা হয়নি। এখন আর চুলার পাশে যাওয়া যাবে না। নাতাশা বাবুলকে ডেকে পাঠিয়ে বলল, রাত 10টায় যেন এক প্যাকেট বিরিয়ানি নিয়ে রিনুর ঘরে দিয়ে আসে। বাবুলের বয়স 11। এ পাড়ায় সবার হুট ফরমায়েশ খাটে আর চা কফি বিক্রি করে। নাতাশা ফ্যানটা ফুল স্পিডে ছেড়ে বসে রইল। রায়হান সাহেব এলেন রাত 10টার কিছু পরে। তিনি এসে দেখলেন ফুল স্পিড ফ্যানের বাতাসে নাতাশার খোলা চুল উড়ছে। উপলব্ধ করা ব্লাউজ আর পোশাকে নাতাশাকে অন্য জগতের বাসিন্দা বলে মনে হচ্ছে। এই ঘরটা অন্য সব ঘরের থেকে আলাদা। এখানে কখনো বাতি নেবে না। 3-4টা ডিম লাইট আর মরিচ বাতি জ্বলতে থাকে। মদের গন্ধ ভুর ভুর করে আসে না। রায়হান সাহেবের হাত বাড়ালেন নাতাশার দিকে। রাতে বাবুর বিরিয়ানি আনা প্রয়োজন হলো না। রায়হান সাহেব সদরে সিকিয়াং চাইনিজ থেকে খাবার নিয়ে এসেছেন। রেনুকে 1 প্যাকেট পাঠানোর পরেও 2 প্যাকেট অবশিষ্ট রয়ে গেল। 5 রিনু এসেছে নাতাশার ঘরে। নাতাশা রান্না করবে বলে তরকারি কাটছিল। রিনু এসে ডাকলো। কয়েকদিন ধরে রিনুর শরীরটা খারাপ, জ্বর থাকে প্রায়ই। প্রতিদিন খুব একটা কাস্টমার নিচ্ছে না। রিনুর গায়ে একটা পাতলা ওড়না জড়িয়ে আছে। নাতাশা জিজ্ঞেস করলো, জ্বর আসছে নাকি আবার? রুনু পিড়ি টেনে বসতে বসতে বলল, হুম। রাত হইতেই জ্বর। তোরে কইছি সদরে যাইয়া ভালো ডাক্তার দেখা। এই জায়গার এই নাপা বড়িতে কাজ দিবে না। খাইছিস কিছু? না, রুচি নাই মুখে। তাই তো বসছিলাম তোর পাঠানো খাবার নিয়ে, কিন্তু খাওয়া শেষ করতে পারি নাই, বমি হইয়া গেল। নাতাশা উঠে গিয়ে চায়ের পানি বসিয়ে দিল। এখানে সবার জীবনে একটা গল্প আছে। রিনুর গল্পটা অতটা জটিল নয়। রিনুর বাড়ি কাছাকাছি। বাবা মারা যাওয়ার পরে সংসারে অভাব আর অভাব। কোনো কাজ পাচ্ছিল না 14 বছরের রিনু। তখন গ্রামে এক খালা এখানে নিয়ে এসে বলল, না খাইয়া মরা চাইতে এটাই ভালো কাম। রিনুর ছোট ছোট 3টা ভাই বোন, তাই রাজি না হয়ে উপায় ছিল না। রাতারাতি রিনু থেকে রাইমা সুন্দরী হয়ে যেতে হয়েছিল। এখন রিনুর বয়স 23। ছোট 2 বোনের বিয়ে হয়েছে। এক ভাই ইলেকট্রিশিয়ান এর কাজ শিখেছে। এখন আর খাওয়া চিন্তা না থাকলেও রিনু ফিরে যেতে পারেনি। আশুগঞ্জের বাজারে একবার যে ঢোকে সে আর বের হতে পারে না কোনো দিন। নাতাশা বলল, তুই বাড়িতে চলে যা, যাইয়া বিয়ার সাথে সংসার কর। রিনু হেসে বলল, আমি গেলে মায়ের মুখ কালা হইয়া যায়। তবে নাকি মানুষের নানান কথা কয়। যদিও সবাই জানে রুনু ঢাকায় গার্মেন্টসে করে, তাও রিনু ফিরতে চায় না। নাতাশা চা এনে দেয় গ্লাসে করে, সাথে একটা লম্বা টোস্ট। রিনু জিজ্ঞেস করে, রায়হান স্যারে তোরে মেলা ভালা পায় তাই না? নাতাশা বলল, ওই বেটা অন্যগুলার মতো না, বেশি রং ঢং করে না, বেশি পেরেশানি করে না।
খাওয়ান তো আসছে ভালো জায়গা থেকে। আনে তো সব সময়। রিনু হঠাৎ জিজ্ঞেস করলো, তুই বিলকিস খালার থেকে টাকা চাস না কেন? ওই তো অনেক টাকা নেয় তোর ঘরে কাস্টমার দিয়া। নাতাশা হেসে বলে, টাকার লাইগা তো আমারে রাখছে, আমার টাকা লাগে না। এবার ধিক্কা বেশি টাকা নিবি। বলতে বলতে কাশ উঠলো রিনুর। রিনু, চল তোরে ডাক্তার দেখাইয়া আনি। না আইজি থাক, দেখি একদিন কমে তো। তাইলে ঘরে যাইয়া থাইকা শুইয়া থাক, আমি রান্দা দিমুনি। রিনু উঠলো, তার মাথায় ব্যথা করছে, আসলে ডাক্তার দেখান দরকার। শরীরটা খুব খারাপ হচ্ছে দিন দিন। বিলকিস বানুর ঘরে এসেছে জুলমতো ব্যাপারী। বিলকিস পান সেজে দিচ্ছে, নিজেরও মুখ ভরা পান। জুলমত ব্যাপারী এই দুই ঘরে আসল মালিক। এখানে এলো বিলকিসের ঘরেই থাকে। এখানে এলে বিলকিসের ঘরেই থাকে বলা যায়। বিলকিস তাকে অন্য ঘরে যেতে দেয় না। নাতাশার বাড়িতে ইনকামের কথা জুলমত ব্যাপারী জানে না এখনো। ওকে বলতেও চায় না বিলকিস। নিজের কিছু টাকা পয়সা জমা লাগে। বয়স বাড়ছে, যে কোনো সময় জুলমতের মন ঘুরে যাবে। তখন ওরে কে দেখবে? সেই কত কম বয়সে এখানে এসেছিল ভাসতে ভাসতে। সময়ে ফিরে এখন এখানে কর্তৃত্ব পেয়েছে, সেটা হাতছাড়া হওয়া আগেই নিজের আখের গোছাতে হবে। জুলমতো ব্যাপারী জিজ্ঞেস করলো, নতুন পাখি পাও নাই? না, এখন টাকা লাগে বেশি, পোষাইতে পারি না। কয়েকজন সুন্দর সুন্দর মাইয়া রেডি রাখিস, 2 দিন পরে লোক পাঠামু। নেতা আসবে, তার খুশি করা লাগবো। এবার খুশি করতে পারলেই আমি রাজা। হা হা হা। বিলকিস জুলমতের ভুঁড়িতে ঠেলা দিয়ে বলল, আপনি তো এমনিই রাজা। এ মাসে টাকাটা বুঝে নিতে লাগলো জুলমত। জায়গা মতো মাসোহারা দেওয়া লাগবে তার। নাতাশা এসে উকি দিল বিলকিসের ঘরে। জুলমত দেখে ফেললো, বিলকিসও দেখলো। ছেড়ে সকাল সকাল নাইয়া ধুইয়া সাজ দিচ্ছে কেমন দেখো, এমনই কাস্টমার নেবে যেন। জুলমতো তাকিয়ে আছে। এই পাখি সে খেয়াল করে নাই এতদিন। নাতাশা গোসল করে একটা পরিষ্কার জামা গায়ে দিয়েছে। রাতের কাজল ওঠেনি এখনো। ফর্সা মুখে বেজায় সুন্দর লাগছে তাকে। মনে হচ্ছে নতুন বউ মাত্র স্নান সেরে বের হয়েছে। নাতাশা বিলকিসকে বলল, খালা রিনুর জ্বর, ডাক্তার দেখান লাগবো, টাকা দাও। বিলকিস বানু তাড়াতাড়ি করে বলে, অহন আমি ব্যস্ত, তুই দেখাইয়া লইয়া আয়, দিমুনে আমি। টাকা নাতাশার কাছে আছে। বিলকিসের কাছে যাওয়া মানে অনুমতি চাওয়া আর কি। নাতাশা চলে গেল। জুলমত বলল, এই পক্ষে থাকতে তোর আয় ইনকাম এত কম কে রে? সামনের সপ্তাহে ওরে সহ 2-3 জনা রেডি রাখিস, গাড়ি পাঠাবো, নিয়ে যাইব সোনাপুর সদরে। বিলকিস মাথা নাড়ালো, তার মনের সংখ্যা তৈরি হয়। নাতাশার মোহে পড়ল জুলমত ব্যাপারে হাতছাড়া না হয়ে যায়। এই পাড়াই এমন, আজ এর মোহ থাকে তো কাল মোহ শেষ। রবেজান বিবির কাছ থেকে সে জুলমত ব্যাপারীকে হাত করেছিল এই মোহ ফেলেই। এখন কি পরিবর্তনের সময় চলে এসেছে? অজানা ভয় বিলকিস সংকুচিত হয়ে যায়। জুলমত কাজ টানলেও সহজ হতে পারে না বিলকিস। চলবে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে দ্রুত আপলোড করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকন ক্লিক করবেন। বেল আইকনে ক্লিক করলে গল্প আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে।